সোহাগ মৌয়ের কাছে এসে মৌয়ের হাত ধরে নিয়ে যেতে নিলে মৌ পায়ের ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। সোহাগ দ্রুত হাঁটু মুড়ে বসে পড়ে। মৌয়ের পা উঠিয়ে দেখতে চায়, মৌ উঠাতে দেয় না। সোহাগ মৌয়ের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, কি হয়েছে পায়ে, দেখতে দাও বউ। মৌ মৃদুস্বরে বলে, কাল রাতে পায়ে কাঁচের টুকরো ঢুকেছিল। সোহাগ অবাক হয়ে বিচলিত কণ্ঠে বলে, কালকে রাতে? ইনফেকশন হয়ে যাবে তো। দ্রুত পা জোর করে ফিরিয়ে দেখে আটকে উঠ, কত যে রক্ত পড়েছে, আবার শুকিয়ে গেছে। সবকিছু বাদ দিয়ে দাঁড়িয়ে মোকে কোলে তুলে নেয়। মো পিছনে তাকিয়ে বলে, কি করছেন আপনার বন্ধুরা? সোহাগ মোর কথা না শুনে মোকে নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে পাশের সিটে বসিয়ে দিল। এরপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। অয়নকে ডেকে বলে, অয়ন তুই আমার বাইক নিয়ে বাড়িতে গিয়ে বল আম্মুকে যেন ইশরাত ম্যানেজ করে নে, আমি মৌকে নিয়ে হসপিটাল যাচ্ছি। এই বলে গাড়ি স্টার্ট দেয় সোহাগ। 2 মিনিট পর গাড়ি থামিয়ে হঠাৎ মৌকে টেনে তার কোলে বসে শক্ত করে জড়িয়ে ধরলো। আচমকা এমন হওয়ায় মৌ কিছুটা ভয় পায়। কালকে রাত থেকে শুধু ভয়ের পর ভয়ে ছিল মেয়েটা। সোহাগ বেশ কিছুক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে বলে, অনেক ভালোবাসি হৃদয় মোহিনী। মৌ ফুঁপিয়ে উঠল। কেন জানে তার শুধু কাঁদতে ইচ্ছে করছে। ভেবেছিল তার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ রক্ষা করেছেন। সোহাগ মৌয়ের মুখ থেকে কাপড় সরিয়ে বাম হাতে মুখ চোখ মুছে দিয়ে বলল, কান্না অফ, এসে গেছি না। মৌ সোহাগের গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে চোখের পানি ফেলে। সোহাগ মুখ নামিয়ে মৌয়ের গালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দেয়। মৌ সরে যেতে চাইলে সোহাগ বাম হাতে মৌয়ের কোমর জড়িয়ে ধরে বলে, এভাবে থাকো, শান্তি চাই আমার। মৌ মৃদু স্বরে বলল, অ্যাক্সিডেন্ট হবে না পাখি, আমার বুকে আমার শান্তি আছে না, এলোমেলো, আমি অগোছালো হয়ে গেছি, এবার সব ঠিক হবে। মৌ কিছু বলল না, সোহাগের গালে মুখ গুজে চোখ বুজে পড়ে রইল। এত সকালে কেন হসপিটালে চিকিৎসা করাবে? সোহাগ তার অফিসের দিকে গেল। পকেট থেকে ফোন বের করে কল করলো, স্যার আমি ওয়াইফের ট্রিটমেন্টের প্রয়োজন, ইমার্জেন্সি। এরপর কল কেটে গাড়ির গতি বাড়ায়। মো ভেবেছে সোহাগ তাকে কলে বলেছিল মেয়েদের উদ্ধার করেছেন। ওই লোকটার সাথে যেভাবে কথা বললো যেন তারা পরিচিত। আবার সোহাগ সেই লোকটাকে দেখতে পারে না। সোহাগ বা কি করে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে কি বা আবার ভাববে, কাল রাতের মতো খারাপ ব্যবহার করবে, ভেবে কেমন গুটিয়ে গেল। কালকে রাতে সোহাগকে প্রথম অমন অদ্ভুত বিহেভ করতে দেখেছিল। সাহস করে চোখ বুজে সোহাগের ঘাড়ে মুখ গুজে মৃদুস্বরে বলল, আমি আপনার ব্যাপারে সব জানতে চাই। কি জানতে চাও? ওই লোকটাকে আপনি কিভাবে চিনেন? ওই লোকটা খুব খারাপ। তার ফোনের ওয়ালপেপারে আমি আপনার ছবি দেখেছি। সোহাগ দীর্ঘশ্বাস ফেলে বলে, আগে তুমি সুস্থ হও, এরপর সব বলবো। আপনি কি করেন? মেয়েদের বাঁচিয়েছেন বললেন যে, আর আপনি আমাকে কালকে ওই গাড়িতে উঠিয়েছিলেন, বলে ফুঁপিয়ে উঠল। সোহাগ বাম হাতে মোয়ের মুখ তুলে গালের সাথে গাল লাগিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। মো চোখ পিট পিট করে আট চোখে সোহাগের দিকে তাকিয়ে বলছেন না কেন? সোহাগ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, তোমার বর একজন সিআইডি অফিসার। মো তাড়াক করে ঘাট ঘুরিয়ে তাকায় সোহাগের দিকে। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহাগের দিকে। চোখের পলক পড়ে না। সোহাগ গাড়ি ব্রেক কষে পৌঁছে গিয়েছে। মোয়ের দিকে তাকিয়ে তার বিস্ময় দৃষ্টি দেখে মৃদু হেসে বলে, বিধ্বস্ত বরকে দেখে নতুন করে কাশ খাচ্ছ? মৌ এর অভিমানে চোখ জোড়া ভিজে উঠল। তাদের বিয়ের 1 বছরের বেশি সময় হয়ে গেছে, অথচ মানুষটা তার থেকে এই কথাটা লুকিয়ে রাখলো। সোহাগের দিক থেকে চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে গাল বেয়ে পড়ে। সোহাগ বিচলিত কণ্ঠে মৌয়ের গালে হাত আগলে বলে, এই বউ, কাঁদছ কেন? মৌ সোহাগের হাত নিজের গাল থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। সোহাগ বুঝতে পারে বউয়ের অভিমান। জোর করে মৌয়ের গাল 2 হাতে ধরে মৃদুস্বরে বলে, কারণ ছিল বউ, এখন বলবো তো সব। মৌ ভাঙা গলা বলল, লাগবে না। সোহাগ মৌয়ের 2 গালে ঠোঁট ছুঁয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, লাগবে। মৌ সোহাগের কোল থেকে সরাতে চায়, কিন্তু সোহাগ সরতে দেয় না। সোহাগ বাম হাতে শক্ত করে নিজের সাথে মৌকে আঁকড়ে ধরে, ডান হাতে মৌয়ের গাল নিজের গালের দিকে ফিরিয়ে মৌয়ের দৃষ্টি নিচু
চোখ থেকে পানি পড়ছে। এত কাঁদছে কেন মেয়েটা? সোহাগের অসহায় লাগলো। এর হঠাৎ সোহাগের হাতে দিকে তাকিয়ে চোখ পড়লো, আটকে উঠলো। দ্রুত সোহাগের ডান হাত আঁকলে ধরে ফুপিয়ে কেঁদে বলল, আপনি আর কত কিছু আমার থেকে লুকিয়ে রাখবেন? সোহাগ নিজের হাতের দিকে তাকালো, ভুলে গিয়েছিল তার হাতের এই অবস্থা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এখন থেকে সব বলবো ইনশাআল্লাহ। অভিমান করে না পাখি। কেঁদে কেঁদেই বলল, লাগবে না কিছু, আমি বাড়ি যাব। সোহাগ এর মুখের দিকে তাকিয়ে রইল, বাম হাতে চোখ মুছে দিয়ে কপালের সাথে কপাল থেকে মৃদু স্বরে বলল, কারণ আছে তো, তুমি সুস্থ হয়ে নাও, আমি সব বলবো ইনশাল্লাহ। এর চোখ থেকে পানি গড়ায়। সোহাগ গাল এগিয়ে এর ডান গালে নিজের গাল ঠেকিয়ে চোখ বুঝলো। আমার কষ্ট হয় আমার অপরিচিতার চোখ থেকে পানি পড়লে। আমার শান্তি দিবে না বউ? নাক টেনে সোহাগের মুখ ঢেকে দেয়। পায়ের অবস্থা ভালো না। দেরি করা ঠিক হবে না। গাড়ির দরজা খুলে মুখে রেখে নিজে আগে বের হলো। এরপর ভিতরে এসে মুখে কোলে তুলে নিয়ে পা দিয়ে দরজা আটকে ভেতরে গেল। সোহাগের গলা ধরে না, চুপচাপ চোখ বুজে থাকে। সোহাগ দীর্ঘশ্বাস ফেলে আগে বউকে সুস্থ করে নিক, তারপর তাকে মানাবে। ভিতরে গিয়ে মুখে একটা বেডে শোয়ালো। মোর আশেপাশে তাকায়, কেমন যেন জায়গাটা। সোহাগ মুখে একটা রুমে বেডে শুয়ে বাইরে আসলো। অভিজিৎ স্যার এর ট্রিটমেন্টের জন্য দুজনকে ভেতরে পাঠিয়েছেন। অভিজিৎ স্যারের সাথে সোহাগের সেই মেয়েগুলোর ব্যাপারে কথা বলল। বেশ কিছুক্ষণ কথা বলে যে ঘরে আছে সেই ঘরের দিকে পা বাড়ায়। দরজা খুলে একটা ছেলেকে এর পায়ের কাছে চেয়ারে বসে থাকতে দেখে ঠান্ডা মাথাটা যেন মুহূর্তে পুরোপুরি গরম হয়ে গেল। দ্রুত ছেলেটার পাশে এসে ছেলেটাকে কলার ধরে দাঁড় করে চিল্লে বলে, আমার বউয়ের পায়ে হাত দিচ্ছিলি, কেটে ফেলবে একদম। ছেলেটা থতমত খেয়ে যায়। তাদের সোহাগ স্যারের রাগটা জানা আছে, কিন্তু এখন তাকে অভিজিৎ স্যার পাঠালো, সে কি করবে? সোহাগ ছেলেটাকে ধাক্কা দিয়ে বলল, এক্ষুনি বের হো রুম থেকে। চোখ বুজে শুয়েছিল। সোহাগের ধমকে চোখ খুলে তার ডান পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো। বাম পাশে ছেলেটাকে, যাকে সোহাগ ধমক দিচ্ছে। বিরক্ত হলো। ভালোভাবে না বললে কিভাবে বলছে? এটা কি ধরনের ব্যবহার? ছেলেটা কোনো রকম সোহাগকে বলল, সরি স্যার, আর এই বলে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ছেলেটা যেমন লজ্জা পেয়েছে তেমনি ভয়। সোহাগ তার সামনে দাঁড়ানো মেয়েটার উদ্দেশ্যে বলল, তুমি হা করে দেখছো কি? মোয়ের পায়ে ট্রিটমেন্ট করো। মেয়েটা মাথা নাড়িয়ে মোয়ের পায়ের কাছে বসে তার কাজে মন। বেডটা বড় হওয়ায় মোয়ের এক পাশে বেশ অনেকটা জায়গা ফাঁকা। সোহাগ বেডে এসে পায়ের জুতা খুললো। এরপর বেডে দু পা উঠিয়ে মোয়ের ডান পাশে কাত করে শুয়ে পড়লো। মোয়ের মুখ থেকে কাপড় সরিয়ে দিয়ে মুখে টেনে জড়িয়ে ধরলো। চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মেয়েটার দিকে তাকায়। এই ছেলেটা এমন করছে কেন? সোহাগকে ঠেলে তার থেকে সরাতে চায়। সোহাগ কোনো কথা না বলে মোয়ের হাত শক্ত করে চোখ বুজে রইল। মোয়ের ইচ্ছে করছে এই লোকটা সব ছুট ছিঁড়ে ফেলতে। আবারও মেয়েটার দিকে তাকালো, দেখলো মেয়েটা মাথা নিচু করে মিটমিট হাসছে। মোয়ের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সোহাগকে আবারও ঠেলে সরাতে চায়। সোহাগ এর কানের কাছে ফিস ফিস করে বলে, আদর খেতে চাইছো? এর কান গরম হয়ে উঠলো আর চোখে আবারও মেয়েটার দিকে তাকায়। না, শোনেনি সোহাগের কথা, তবে কিভাবে হাসছে। চোখ মুখ খিচিয়ে নিল। ডান হাতে সোহাগের বুকের কাছে একটা খামচিও দিল। মনে মনে একটা উপাধি দিল, নির্লজ্জ লোক একটা। সোহাগ চোখ বুঝেই বলল, লুনা কাজ শেষে দরজা আটকে যাবে। মেয়েটা মাথা নিচে করে বলল, জি স্যার। লুনা মোয়ের পা ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে। এরপর সোজা বাইর হয়ে গেল। যাওয়ার আগের দরজাটা চাপিয়ে দিয়ে যায়। চোখ খুলে সোহাগের দিকে তাকিয়ে আওয়াজ করে বলল, আপনি এরকম কবে থেকে হয়েছে? ছাড়ুন আমায়। সোহাগ চোখ খুলে মোয়ের দিকে তাকালো। মেয়েটা রেগে আছে, তার ভালো লাগছে। ঠোঁটে এলিয়ে হাসলো একটু। মোয়ের
মো আরো রেগে বলল, আপনি সেই ছেলেটাকে কেন বকলেন? সে কি ভাববে? সোহাগ ঠোঁটে হাসি রেখে এই বলল, ও আমার ছোট ভাইয়ের মতো। ওর ব্রেন খুব শার্প, একদম মাথা মোটা না তোমার মতো, বুঝেছো বউ? মো চোখ ছোট ছোট করে তাকালো। সে মাথা মোটা? কিছু না বলে চোখ বুঝলো। সোহাগ মোকে জড়িয়ে মাথায় চুমু আঁকলো। মো এর কেন জানি রাগ হলো। এই লোক তার থেকে সব লুকিয়েছে, এখন তাকে ভোলাতে পারবে না এসব করে। চোখ খুলে সোহাগকে দু হাতে ধাক্কা দেয়। সোহাগ বেখেয়ালি চোখ বুজে থাকা হঠাৎ পড়ে যেতে নেয়। সাথে সাথে বেডের এক পাশ ধরে পেল। মো সোহাগের শার্ট টেনে ধরে। দুজনের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সোহাগ চোখ নামিয়ে তার শার্ট ধরা রাখা মোয়ের হাতের দিকে তাকালো। মো সোহাগের শার্ট থেকে হাত সরিয়ে নিল। সোহাগ কিছু বলল না। কিছুক্ষণ মোয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ঠিকঠাক ভাবে শুয়ে দু হাতে আড়াআড়ি গুজে চোখ বুঝলো। মোয়ের মন খারাপ হলো। সোহাগ তাকে দেখে মৃদু হেসে বলল, আপনি রাগ করছেন? সোহাগ গম্ভীর গলায় বলল, না। মো বেশ বুঝলো সোহাগ তার উপর মন খারাপ করেছে, তাই বলল, আমি বুঝতে পারিনি। সোহাগ চোখ বুজে বলল, আচ্ছা, আপনার ব্যাপারে আমাকে সব বলছেন না কেন? অসুস্থ বউকে বলবো না, সুস্থ বউকে বলার অপেক্ষা করছি। মো সোহাগের মুখের দিকে তাকিয়ে রইল। সারা রাত ঘুমায়নি বুঝে যাচ্ছে। চোখ লাল, তা মো দেখছে। এটা যে কাদার ফলে হয়েছে তা জানে। মো এর অবাক লাগে। সোহাগ কখনো মেয়েদের মতো কাঁদে, কখনো খুব হাসে, কখনো মুখটা এমন ভাবে রাখে যেন এই লোকটা হাসতে কাঁদতে জানে, রোবটের মতো আচরণ করে। এখন যেমন করছে। মো ধরতে পারলো। সোহাগ রেগে গেলে ধূপধাপ আচরণ করে। মেয়েটা পেঁচা আর থেকেও বিস্ময় হয়ে থাকে তখন। কারণ অভিমান করলে রোবটের মতো আচরণ করে। সে এত সোহাগকে একসাথে মেলাতে হিমশিম খেয়ে যায়। সোহাগ চোখ বুজে আছে তো আছে, একটুও নড়ছে না। তাদের মাঝে দূরত্ব রেখে দিচ্ছে ইচ্ছে করে। ফ্যানের বাতাসে মাথার ছোট ছোট চুলগুলো মৃদুভাবে উঠছে। মুখটা একদম শুকিয়ে আছে। মো হাত বাড়িয়ে সোহাগের চুলে হাত বুলায়। কাল রাতের কথা মনে পড়লে হাত পা ঠান্ডা হয়ে আসে। সোহাগ তার চুলে মোর হাতের স্পর্শ পেয়ে ঠোঁট পাকিয়ে আড়ালে একটু হাসলো। মো সোহাগের চুলের ভাঁজে হাত রেখে চোখ বুঝলো। ভীষণ ক্লান্ত লাগছে। সোহাগ চোখ খুলে মোকে চোখ বুজে থাকতে দেখে মোয়ের দিকে এগিয়ে গিয়ে পা ঘেঁষে শো। মো বুঝতে পারে সোহাগে গিয়েছে, কিছু বলো না। চোখ বুঝে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। সোহাগ তাকিয়ে মোয়ের ঠোঁটের দিকে কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে মুখ ঠোঁট। সোহাগের ভীষণ খারাপ লাগলো। মো এর মাথার উপর হাত রাখে। হঠাৎ করে এগিয়ে নিয়ে মোয়ের ঠোঁটের উপর ঠোঁট রাখে। মো চোখ বড় বড় করে তাকায়। একটু পর চোখ বুজে নেয়। চোখের কোণ ঘেঁষে পানি পড়ে। কিছুক্ষণ পর সোহাগ মোকে ছেড়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেয়। এরপর মোকে টেনে জড়িয়ে নেয়। মাথাটা তার বুকে রাখে। মো চুপচাপ থাকে। সোহাগ ভেজা চোখ ভাঙা গলায় বলে, আমি অনেক ভয় পেয়েছিলাম তোমায়। আমি আমার বুকের মৃত্যুর আগ পর্যন্ত চাই পাখি, খুব করেছে। এই বলে মৌ এর মাথায় চুমু খায়। মো সোহাগের বুকে মাথা রেখে বুকের এক পাশে তার ডান হাত রাখে। হাতটা কেমন যেন মৃদুভাবে কাঁপছে। চোখের কোণে জমা পানি টুপ করে গড়িয়ে পড়ে। সোহাগের বুকে রাখা তার হাতটির দিকে তাকিয়ে ভাবে, এই জায়গাটা তার। যদি আর ফিরে না পেত, ভাবলে কেমন গলায় শুকিয়ে আসে। নামাজ পড়ছো? সোহাগের কথায় মো নাক টেনে বলল, পড়িনি। আপনি পড়েছেন? এক মসজিদে শুধু ফরজ পড়েছিলাম। এরপর উঠে বসলাম। বেড থেকে নেমে দরজা ছিটকিনি লাগিয়ে মো এর পা জোড়া দেখলো, পুরো ব্যান্ডেজ করা। মো এর মুখের দিকে তাকিয়ে বলল, পায়ের জায়গাটুকু ম্যাসাজ করে নিবে কেমন? মো মাথা নাড়ালো। সোহাগ বাথরুম থেকে একটা চেয়ার রেখে আসে। এরপর মোকে কোলে করে বাথরুমে নিয়ে চেয়ারের উপর বসিয়ে ট্যাপ ছেড়ে দেয়। মো বোরকার হাতা গুটিয়ে মাথা থেকে হিজাব সরিয়ে অজু করে নেয়। এরপর সোহাগ আবারও মোকে কোলে করে নিয়ে বেডে বসিয়ে দেয়। জায়নামাজ নেই, কোথায় পড়বে? মো সোহাগের দিকে তাকিয়ে বলল, এখানে। আপনি পশ্চিম দিক দেখে দিন।
সোহাগ দেখিয়ে দিল। মো বসে বসে ফজর নামাজের কাজা আদায় করলো। নামাজ শেষে সোহাগের দিকে তাকিয়ে বলল, বাড়ি নিয়ে চলুন, তোমার খারাপ লাগলে একটু রেস্ট করো, ইশরাত আম্মুকে ম্যানেজ করে নিবে, আমি বলে দিয়েছি। মো ঘরের চারদিকে তাকিয়ে বলল, এখানে কে থাকে? সোহাগ মোয়ের দিকে তাকিয়ে রইল। মোকে খুব উইক লাগছে। এই ঘর তার বিশ্রামের ঘর বলা যায়। রাত জেগে কাজ করতে গিয়ে ক্লান্ত হলে মাঝে মাঝে এখানে গা এলিয়ে দিত। বিয়ের আগে এখানে প্রায় রাতে থেকেছে, বিয়ের পর কখনো থাকেনি। বাড়ি বউ রেখে এখানে ঘুম আসে নাকি? সোহাগ এগিয়ে এসে মোয়ের হিজাব পরিয়ে দিয়ে মুখ ঢেকে দিতে দিতে বলল, এখানে কাজের ফাঁকে বিশ্রাম নিই আমরা। মৌ বলে মোকে কোলে তুলে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসিয়ে দেয় মৌকে। একটু দূরে অভিজিৎ স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বলল, স্যার আসছি। অভিজিৎ সোহাগের বাবার বয়সের কাছাকাছি। তিনি এদিকে ফিরে সোহাগের কাঁধে হাত রেখে বলল, চিকিৎসা হয়েছে তোমার ওয়াইফের? সোহাগ মৃদু হেসে বলল, জি স্যার। ইমরানকে বকলে কেন? সোহাগ হঠাৎ তখনকার কথা মনে পড়ল। ছেলেটা তার বউয়ের পায়ে হাত দিতে চেয়েছিল, সে আর একটু লেট করে কি হতো? অভিজিৎ সাহেবের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, ও আমার বউয়ের পায়ে হাত দিতে যাচ্ছিল। সোহাগের কথা শুনে অভিজিৎ সাহেব হেসে ফেললেন। রসিকতার ছলে বললেন, বুঝছি, বউ তো সোহাগের বউয়ের পায়ে সোহাগের হাত থাকবে, ইমরানের হাত মানে না, একদমই না। সোহাগ অপ্রস্তুত হলো, লজ্জা পেল খানিকটা। অভিজিৎ সাহেব সোহাগের কাঁধে মৃদু চাপ মেরে বলল, আলহামদুলিল্লাহ, সমাধান হয়েছে। তোমার ওয়াইফকে সাবধানে রেখো, বি কেয়ারফুল। সোহাগ মাথা নেড়ে বলল, জি স্যার। অভিজিৎ সাহেব এগিয়ে গিয়ে সোহাগের উল্টো ঘুরে গাড়িতে বসলো। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মো ঘাট ফিরিয়ে বলল, আপনি আমাকে কাল রাতের ঘটনা ক্লিয়ার করুন, নয়তো আমার মাথা ব্যথা থামছে না। সোহাগ মৃদু হেসে বলল, আশরাফ রহমান যে লাস্ট তোমাকে আটকে রেখেছিল, তার লোককে আমি ডিল করেছিলাম, 150 জন মেয়ে তাদের হাতে তুলে দিব। মো অবাক হয়ে বলল, মানে? সোহাগ রাস্তার মোড়ে বাম দিকে ঘুরিয়ে বলল, পুরোটা শুনো, অর্ধেক শুনে বুঝবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন না আমি মেয়েদের তুলে এনেছি, আশরাফ অন্য লোক দিয়ে এইসব মেয়েদের ম্যানেজ করেছিল। আমি সেই লোককে বেশ কিছু কমিশন দিয়ে এই মেয়েদের আশরাফের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিই। গতকাল রাতে দিয়েছিলাম, যে তুমি যেটা দেখেছো। আমাদের প্ল্যান ছিল কিছু দূর যেতে ওদের গাড়ি আমাদের আয়ত্তে নিব। বড় গাড়ি নিতে পেরেছিলামও, কিন্তু 2 গাড়ির ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। ওই গাড়িতে থাকার লোক আমাদের ভাড়া করা হলেও আশরাফের থেকে টাকা খেয়ে ওদের হয়ে কাজ করে। ফলস্বরূপ তোমাদের গাড়ি আমাদের হাতছাড়া হয়ে যায়, নয়তো এত ঝামেলা হতো না। সব মেয়েকে ফজরের আগে তাদের পরিবারের কাছে পৌঁছে দিই, কিন্তু তোমাদের গাড়িটা হাতছাড়া হয় ভীষণ মাথা খারাপ ছিল। এরপর বাসায় এসে দেখলাম তুমি নেই। বলে থামলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে অন্য মেয়ে ভেবেছিলাম কিছুদের যেতে ওদের সবাইকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেব। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাকে গাড়িতে না উঠাতে বললে ওদের লোক ঠিকই খুঁজে নিত। যদি বুঝতাম আমি ইচ্ছে করে এই মেয়েকে বাঁচাচ্ছি, তাহলে কোনো মেয়েকে হয়তো বাঁচাতে পারতাম না। মনোযোগ সহকারে সোহাগের কথাগুলো শুনলো। এবার সব বুঝতে পেরেছে। সোহাগ একটা ছদ্মবেশ নিয়েছিল কাল রাতে, আর সেটাই দেখতে পেয়েছিল। এই জন্য তার হিসাব শুধু মিলে যেতে তার বড় খারাপ কাজ করে এর সাথে। তবে এখন সব ক্লিয়ার হয়েছে। কিন্তু কাল রাতে সোহাগের সাথে অমন আচরণ করলো কেন? সোহাগের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। সোহাগ ভ্রু কুঁচকে বলল, পারমিশন নিচ্ছ কেন? মো আমতা করে বলে, কালকে রাতে অস্বাভাবিক আচরণ করেছিলেন কেন? সোহাগের কালকে রাতের কথা মনে পড়লো। তার বউটা তার সাথে কত বাজে বিহেভ করেছে। কি করবে? রাগ উঠে গেলে মাথা ঠিক থাকে না।
বউটা যদি কাল ঘুমিয়ে থাকতো তাহলে এত কিছু হতো না, কিন্তু মৌ ঘুম থেকে উঠেছে তো উঠেছে। তাকে বারবার আর এটা ওটা জিজ্ঞেস করেছিল, আবার পিস্তলের গুলিও ও কালকে দেখলো। ভুল বললেও কালকে বুঝলো। সবচেয়ে বড় লুকানো সত্যিটা সোহাগ কালকে জানালো। এর এর উপর আবার তাদের হাত থেকে ফসকে যাচ্ছিল মেয়েগুলো। সব মিলিয়ে মাথা কার ঠিক থাকে? সে তো তার অপরিচিতাকে আঘাত করতে চায় না, কিন্তু গতকাল যে তার মাথা কোন লেভেলের গরম হয়েছিল সেটা সে কাকে বুঝাবে? ভাবনার মাঝে গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছায়। গাড়ি থামিয়ে মোয়ের দিকে তাকিয়ে দেখে মো তার দিকে চেয়েছে। সোহাগ মোকে পাশের সিট থেকে টেনে তার কোলে বসালো। এর মুখ থেকে কাপড় সরিয়ে বলল, কালকের জন্য সরি, মাথা ঠিক ছিল না, আমি রেগেছিলাম। তুমি আমার আশেপাশে থাকবে না, মনে থাকবে? মো দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ মনে থাকবে। সোহাগ ভ্রু কুঁচকে বলল, থাকবে না মানে? এরপর থেকে আমার রাগের কারণে আমার বউ আঘাত পেলে আর সব থাপ্পড় তোমার গালে পড়বে। মো হাঁ করে তাকালো। তাকে আঘাত দেওয়ার থেকে বাঁচাতে তাকে থাপ্পড় দিতে হবে। ভ্রু কুঁচকে বলল, আপনি তো সামান্য হিসাবই পারেন না। আপনি কিভাবে সিআইডি হয়েছেন? আমি হিসাব পারি না। মো মুখ বাঁকিয়ে বলল, পারলে তা আমি মার খেলে আপনি আমাকে থাপড়াবেন? মো এর কথার ধরন সোহাগ শব্দ করে হেসে ফেলল। অতঃপর বলল, বুঝেছি, আমার বউ খুব হিসেবি, কিন্তু তুমি কাল রাতে বেরিয়েছিলে কেন? আপনি আমাকে সত্যি বললে তো আমি বের হতাম না। মিথ্যে বলেছেন কেন যে আপনি খারাপ কাজে জড়িত? সোহাগ বুক কুঁচকে বলল, ওটা কথার কথা। তুমি যে তোমার বরকে অবিশ্বাস করেছো, ওটার জবাব কবে দিবে বলো? মো চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার জায়গায় অন্য কেউ থাকলে আরো বেশি কিছু করতো। আপনি সত্যিটা না বলে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছেন। সোহাগ বুঝলো মো এর দোষ না এটা। আসলে তার বলা উচিত ছিল, কিন্তু সে সব মিটিয়ে মাথা ঠান্ডা করে মোকে বুঝিয়ে বলতে চেয়েছিল, কিন্তু তার বউ তো পাকনা। 2 লাইন বেশি বুঝে বিপদের মধ্যে চলে গিয়েছিল। মো এর দিকে তাকিয়ে বলল, তুমি তোমার বরের সত্য মিথ্যা ধরতে পারো না। একটু ভেবে সিরিয়াস কণ্ঠে বলল, আমার বউয়ের মাথাটা একটু বেশি মোটা, বুঝলে? চিকন কিভাবে করবো বলতো? মোর রেগে তাকালো সোহাগের দিকে। তাকে আবার মাথা মোটা বলছে, খারাপ লোক। অতঃপর বলল, আপনার চোখে প্রবলেম আছে। 5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলে দিবে আপনার মাথা মোটা, আমার মাথা চিকন। সোহাগ জোরে হেসে দিল মোয়ের কথা শুনে। তার বউকে তার বউ তাকে তার ফাঁদে ফেললো। মো একটু হাসলো। আহ, ঠিক ঠিক উত্তর দিতে পেরেছে ভেবে। সোহাগ কোনো রকম হাসি থামিয়ে হঠাৎ শীতল কণ্ঠে বলল, ভালোবাসি শীতমোহিনী। মো সোহাগের চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সোহাগ প্রশান্তিময় হাসে, মুখে জড়িয়ে ধরে কিছুক্ষণ। এরপর অপরিচিতাকে ছাড়া তার কতটা দমবন্ধ লাগে একমাত্র সে জানে। চোখ বুজে অনুভব করলো তার বউকে। কিছুক্ষণ পর মুখে ছেড়ে কোলে করে বাড়ির ভেতর গেল। দরজা খোলা দেখে ব্রু কুঁচকালো। ভেতর থেকে ইমরানের বোন ইশরাত বেরিয়ে আসতে দেখে সোহাগ জিজ্ঞেস করলো, কেমন আছিস? ইশরাতের মুখ ঢাকা। সে সোহাগের আম্মুকে বুঝিয়ে যাচ্ছিল। সোহাগের এর সাথে দেখা হয়ে হেসে বলল, আলহামদুলিল্লাহ সোহাগ ভাইয়া, ভালো আছি। ভাবির কি অবস্থা? সোহাগ জুতো খুলে ভেতরে যেতে যেতে বলল, পাকনা ভাবি তোর 2 লাইন বেশি বুঝেছে, তাই বরের কোল ছাড়া আর চলতে পারছে না। ইশরাত হেসে বলল, রেগে থাকলে সোহাগের দিকে। সোহাগ তার ঘরের দিকে যেতে যেতে বলে, ইশরাত বস, আমাদের রেঁধে বেড়ে খাওয়ায় যা। এর হাসি পেল। মেহমান মানুষ খেয়ে যেতে বলে, আর এই লোক মেহমানকে বলছে রেঁধে খাইয়ে যেতে। পেছন থেকে ইশরাত কিছু বলার আগে নাফিসা বেগম বললেন, আমি রেঁধেছি, কিন্তু তুমি আমার বৌমার পায়ের এই অবস্থা করে নিয়ে এসেছো কেন? সোহাগ উল্টো ঘুরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি কিছু জানি না আম্মু, সব দোষ
তোমার 2 লাইন বেশি বোঝা বোমার, আমি নিষ্পাপ। মো এক মোকে তো শাশুড়ির সামনে বরের কোলে উঠে লজ্জায় কারোর দিকে তাকাতে পারছিল না। আরেকদিকে এই লোক তাকে শুধু জ্বালাচ্ছে। নাফিজা বেগম এগিয়ে এসে মোয়ের পা দেখে বলল, তো বেশি ব্যথা পেয়েছো আম্মু? মো মিনমিন করে বলল, বেশি না আম্মু। নাফিজা বেগম সোহাগের উদ্দেশ্যে বলল, ওকে ঘরে নিয়ে যান, দরকার হলে আমাকে ডাকবে। সোহাগ মাথা নেড়ে উল্টো ঘুরে ঘরে ভেতরে গেল। মো লজ্জায় আটকে রাখা দম ছাড়লো। মোকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের দরজা আটকে দিল। এরপর সোজা বিছানায় এসে মোকে টেনে জড়িয়ে শুয়ে পড়ল। মো ভ্রু কুঁচকে বলল, শুয়েছেন কেন? কালকে রাতে 1 মিনিটও ঘুম হয়নি? তুমিও ঘুমায় না, এখন ঘুমাও পাখি। মুখ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমাকে বোরকাটা খুলতে দিবেন তো নাকি? সোহাগ জিভে কামড় দিয়ে দ্রুত মুখে ছেড়ে উঠে বসলো। মো উঠে বসে সোহাগের নিজে মোয়ের বোরকা খুলে দিল। এরপর আবারও মোকে জড়িয়ে শুয়ে পড়লো। মো কিছু বলল না। তারপর চোখে ঘুম, কিন্তু সে ছেলেটাকে মাথায় কথাটা আসতেই বলল, কয়েকটা কথা জানান আমায়, নয়তো ঘুম আসবে না। সোহাগ চোখ বুজে বলল, বলো। মো ভ্রু কুঁচকে বলল, আপনি ওই লোক দুটো ছেড়ে দিলেন কেন? প্রমাণ পান না? ভীষণ চতুর সোহাগ, এর পিছনে আরো আছে কেউ, তবে কিছুতে ধরতে পারছি না। মো অবাক হয়ে বলল, ওই ছেলেটার নাম সোহাগ? হুম। মো এবার বুঝলো সে সোহাগ বলেছিল, আর সে ছেলেটা ভেবেছিল তার নাম বলেছিল, এজন্য জিজ্ঞেস করেছিল। আমার নাম কি করে জানো? ভাবনা রেখে বলল, তার ফোনে আপনার ছবি একসাথে দেখেছি। ওর ফোন কই পেয়েছো? ফোন ফেলে বাইরে গিয়েছিল, তখন সে ফোনে দিয়ে তো আপনাকে কল করেছিলেন। সোহাগ চোখ মেলে মোয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। ও ও তোমায় টাচ করেছিল? মো মাথা নেড়ে বলল, না, কিন্তু অনেক বাজে কথা বলেছিল। সোহাগ মোয়ের মাথায় চুমু খেয়ে বলল, ওসব ভুলে যাও। আপনি তাকে চিনেন কিভাবে? আমি বুঝতে পারছি না। পরে ওই বয়স্ক লোক থেকে যে ছেলেটাকে আমাকে বাঁচিয়েছিল, আমি কিছুই বুঝতে পারছি না। সোহাগ হেসে বলল, আজে বাজে কথা বলছে, কারণ জানতো না তুমি আমার বউ, পরে বাঁচিয়েছে কারণ আগে জেনে গিয়েছিল তুমি আমার বউ, পরে তিনি খারাপ লোক। তার সাথে আপনার সম্পর্ক কি? সোহাগ মুখ থেকে হাসি সরিয়ে যায়, মোয়ের মাথা সাথে গাল ঠেকিয়ে আনমনে তাকিয়ে বলেন মুখে বলে, সম্পর্ক নেই, আগেও ভালো ছিল, কিন্তু তখন সম্পর্ক ছিল, হঠাৎ একদিন খারাপ হয়ে গেল, সম্পর্কটাও ছিঁড়ে গেল। সে আপনার কে ছিল? সোহাগ বিষাদ মাখা কণ্ঠে বলল, সেকালের পরম বন্ধু, একালের চিরশত্রু। পরম বন্ধুটা হঠাৎ কালছাপ হয়ে বেরিয়ে আসে। সে সরল মনে বন্ধু ভাবে, তার বুকটা ছুরিবিহীন তীব্র আঘাতে ক্ষত বিক্ষত হয়। মো অবাক হলো। এই এই একই কথা সোহাগ ডায়েরিতেও লিখেছিল। কেন বলেছিল এ কথা? তার মানে সে ছেলেটা সোহাগের আগে বন্ধু ছিল, এখন শত্রু। কিন্তু শত্রু কি করে হলো? হাজার খানেক প্রশ্নের মাঝে একটি প্রশ্ন করলে, সে আপনার শত্রু কি করে হলো? অনেক লম্বা কাহিনী, বলবো একদিন। বলতে গেলে দিন ফুরিয়ে যাবে, আজ ঘুমাও, নয়তো অসুস্থ হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর দিন। সে আপনার পিক কোথায় পেয়েছে? ওই পিকটা রিসেন্ট মনে হয়েছে। সোহাগ মৃদু হেসে বলল, লুকিয়ে তুলেছে বোধহয়, এরপর এডিট করেছে। ও সব পাগলামি করে। মো অবাক হলো, বন্ধুর জন্য এমন পাগলামি, অথচ দূরত্ব বেশ হবে নাই বা কেন? কি জঘন্য লোক। তার বর তো এমন নয়, কিন্তু এক সময় ভালো বন্ধু হলে কিভাবে তার বরের সাথে? এদিকে এত বাড়িয়ে ভাবলো না। সোহাগ পরে বলবে বলেছে, তাই এ টপিক রেখেও আরেক টপিক কথা মনে উকি দেওয়া আবারও প্রশ্ন করলো, আপনার আম্মু আমায় কেন বলেননি আপনি একজন সিআইডি অফিসার? সোহাগ মৃদু হেসে বলল, আম্মু জানে না। মো অবাক হয়ে বলল, মানে কেন? কারণ আছে। কি কারণ? কিছু না। মো মৃদু স্বরে বলে,
বলুন না, লুকিয়ে রেখেছেন কেন? সোহাগ চোখ বুজে বলল, মো, তোমার মনে কখনো প্রশ্ন জাগে না আমি বা আম্মু কেন কখনো আব্বুর কবর দেখতে যাই না? মো কথাটা শুনে অবাক হলো। আসলে তো তার বিয়ের 1 বছরের বেশি সময় পেরিয়েছে, তার শ্বশুরের কবর কোনটা সে জানে না। এমনকি সোহাগ তার আম্মুকে কখনো কবর জিয়ারত করতে যেতে দেখেনি। ভাবনা রেখে বলল, কেন যান না আব্বুর কবর দেখতে? সোহাগ ঢোক গিলে এনে কাপা কণ্ঠ কাঁপে, তার কথা বের না হয় তবুও কাপা স্বরে বলে, মরা দেহের ছাই ছাইকে কি কখনো কবর দেওয়া যায়? মো মোয়ের কেমন জানি লাগলো সোহাগের কথাটা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে আমার বাবাকে পুড়িয়ে মেরেছে মো। আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে পারিনি, শেষবারের মতো তার বুকে মাথা রাখতে পারিনি, তাকে একবার জড়িয়ে ধরতে পারিনি, তার জানাজা পড়তে পারিনি, তার খাটিয়ায় আমার কাঁধে তুলতে পারিনি। আমি যে আমার বাবাকে কোথাও দেখতে পাই না মো। পেয়েছিলাম পেয়েছিলাম মাটিতে ছাই হয়ে পড়ে থাকতে, আমার আব্বু ছাই। বলতে বলতে কয়েক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মো এর গালের উপর পড়ে। মো এর চোখ থেকে সেই কখন থেকে পানি গড়িয়েছে। মানুষটা এত কষ্ট কি করে চেপে রাখে? সোহাগ নিজেকে সামনে নিয়ে বলল, আম্মুকে কখনো আমার পেশার কথা বলবে না, মনে থাকবে? কেন বলতে চান না? কারণ আমি যে পেশা ছেড়ে দিব জানানোর দরকার নেই। মো আব্বাকে বলে, কবে ছেড়ে দিবেন? সোহাগ হঠাৎ শক্ত কণ্ঠে বলে, যেদিন আমার বাবার খুনিকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় কুকুরে খাওয়াতে পারবো সেদিন। মো কেঁপে উঠলো সোহাগের কথায়, কেমন ভয়ঙ্কর শোনালো। সোহাগ চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়লো। কণ্ঠ শক্ত কিন্তু গলায় কান্না নিয়ে বলল, আমি এক প্রিয় মানুষের খুনি আরেক প্রিয় মানুষ। আমি কি করব মো? আমার ভীষণ অসহায় লাগে। গতকাল জেনেছি আমার বাবার খুনিকে। জানে মো, বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সেটাই সত্য। আমার বিশ্বাস অবিশ্বাস তো আর সত্য মিথ্যে হয়ে যাবে না। মো বুঝলো না, প্রিয় মানুষ মানে কে মেরেছে সোহাগের আব্বুকে? কান্না মাখায় গলায় প্রশ্ন হলো, কে মেরেছে আপনার বাবাকে? সোহাগ ঢোক গিলল, ভীষণ কষ্ট হলো। এবার নামটা উচ্চারণ করত, বহু কষ্টে ক্ষীণ আজ উচ্চারণ করলো সোহাগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গল্পটা এখান পর্যন্তই দিয়েছে ডিআরএম সোহাগ ভাইয়া, লেখক। আপাতত গল্পটা অফ রাখছে, যখন কন্টিনিউ করব তখন আমিও আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।